পরমাণু বিজ্ঞানী। অনেক শিক্ষার্থীরই স্বপ্ন রয়েছে নিজেকে পরমাণু বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠা করার, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী বা শিক্ষার্থীদের বড় একটি অংশই জানে না যে কোন সাবজেক্টে পড়লে পরমাণু বিজ্ঞানী হওয়া যায় এবং পরমাণু বিজ্ঞানী হওয়ার জন্য যে সাবজেক্টে পড়তে হয় সেই সাবজেক্টে পড়াশোনা করার পর চাকরি পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে। আজকের ভিডিওতে আমি পরমাণু বিজ্ঞানী হতে হলে কোন সাবজেক্টে পড়তে হবে, কি ধরনের রেজাল্ট প্রয়োজন হবে, স্কলারশিপ কারা দেয় এবং স্কলারশিপ নিয়ে বিদেশে কোন কোন ইউনিভার্সিটিতে এই বিষয়ে ভালো পড়াশোনা রয়েছে, পুরোটাই জানাবো। সেই সঙ্গে জানাবো চাকরির বাজার সম্পর্কেও। পরমাণু বিজ্ঞানী হতে হলে একজন শিক্ষার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে হবে। বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করলেই হবে না, বিজ্ঞান বিভাগে ক্লাস 9-এর কথা যদি আমি ধরি, অবশ্যই ক্লাস 9 ইম্পর্টেন্ট। ক্লাস 9-এ একজন শিক্ষার্থীকে পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই উচ্চতর গণিতকে প্রধান সাবজেক্ট করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ উচ্চতর গণিত খুব ইম্পর্টেন্ট পরমাণু বিজ্ঞানী হওয়ার ক্ষেত্রে। মূল কথা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং উচ্চতর গণিত, এই তিনটা সাবজেক্ট হচ্ছে পরমাণু বিজ্ঞানী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এ কারণেই বলা হয়ে থাকে যে উচ্চতর গণিতকে অবশ্যই ক্লাস 9-এ মেইন সাবজেক্ট করতে হবে। 4 সাবজেক্ট অন্য কিছু নিলেও হবে, কিন্তু উচ্চতর গণিতটা অবশ্যই মেইন সাবজেক্ট করতে হবে। আর এ কারণেই এইটাকে বলা হয় যে পিওর সায়েন্স। এবং একজন শিক্ষার্থীকে অবশ্যই A+ পেতে হবে, জিপিএ 5 পেতে হবে, সর্বোচ্চ নম্বর পেতে হবে, মূল কথা। একইভাবে ইন্টারমিডিয়েটে গিয়েও একজন শিক্ষার্থীকে এই পিওর সায়েন্স নিয়েই, উচ্চতর গণিত নিয়েই আসলে ইন্টারমিডিয়েট শেষ করতে হবে। এসএসসি এবং এইচএসসি পাস করতে হবে সর্বোচ্চ নম্বর নিয়ে, অর্থাৎ A+ নিয়ে। A+ নিয়ে পাস করার পর, অর্থাৎ এসএসসি এবং ইন্টার পাস করার পর কোন সাবজেক্টে অনার্স পড়তে হবে, শিক্ষার্থীদের প্রধান প্রশ্ন হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। কোন সাবজেক্টে একজন শিক্ষার্থী অনার্স পড়ছে তার উপরে নির্ভর করে ওই শিক্ষার্থী ভবিষ্যতে কি হবে বা কি হতে পারবে। যেমন বাংলাদেশের বিসিএস যদি আমি চিন্তা করি, বিসিএস ক্যাডার কিন্তু ইতিহাস থেকেও হওয়া যায়, ইতিহাস থেকে পড়েও কিন্তু ইওনো হওয়া যায়, কিন্তু ইতিহাস থেকে পড়ে পরমাণু বিজ্ঞানী হওয়া যাবে না। কাজেই অনার্স খুব ইম্পর্টেন্ট। অনার্স পড়ার ক্ষেত্রে কিছু সাবজেক্ট, সুনির্দিষ্ট কয়েকটি সাবজেক্টে পড়লে পরমাণু বিজ্ঞানী হওয়া যায়। এবং এইটা ফিজিক্স বেজ এই সাবজেক্টগুলো হতে হবে, ফিজিক্স এবং কেমিস্ট্রি বেজ, কেমিস্ট্রিও এর সঙ্গে যুক্ত। পরমাণু বিজ্ঞানী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি আমাকে প্রশ্ন করে যে কোন ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, তাহলে আমি শুরুতেই বলবো যে অবশ্যই ওই শিক্ষার্থীকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। বাংলাদেশে যদি হয় তাহলে বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন বুয়েট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে আমার প্রথম পরামর্শ যে বুয়েটে চান্স পেতে হবে। বুয়েট যদি কোনো শিক্ষার্থী চান্স না হয় তাহলে অবশ্যই রুয়েট, চুয়েট বা ডুয়েট, এই ইউনিভার্সিটিগুলোতে চান্স পেতে হবে। কোন সাবজেক্টে ভর্তি হতে হবে এই বিষয়গুলো আমি বুঝিয়ে বলছি। তার আগে বলি যে যদি ইউনিভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যদি কোনো শিক্ষার্থী চান্স না পায়, সেই সকল শিক্ষার্থীর বিকল্প কি? সেই সকল শিক্ষার্থীর বিকল্প হচ্ছে বিশ্ববিদ্যালয়। কোনো শিক্ষার্থী যদি বুয়েটে চান্স পায় তাহলে অবশ্যই তাকে আমি পরামর্শ দেব নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে পড়ার। যদি এই সাবজেক্টে সে চান্স না পায় তাহলে অবশ্যই যেন ট্রিপলি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে অবশ্যই যেন সে পড়ে। যদি বুয়েটে কোনো শিক্ষার্থী চান্স না পায় তাহলে রুয়েট, চুয়েট, কুয়েট, এই ধরনের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো রয়েছে বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই সকল বিশ্ববিদ্যালয়েও এই একই সাবজেক্টে পড়তে হবে। অর্থাৎ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ পড়া সবচেয়ে ভালো। যদি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং যদি না হয় তাহলে অবশ্যই ট্রিপল-ই এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোতে পড়তে হবে। অনেক ইউনিভার্সিটিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নাই, সেক্ষেত্রে অবশ্যই ট্রিপল-ই এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এইটাতে প্রথম পছন্দ হওয়া প্রয়োজন। যদি কোনো শিক্ষার্থীর কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেই চান্স না হয় তাহলে ওই শিক্ষার্থীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে ফিজিক্স নিয়ে অথবা অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে। আমি আবারও বলছি, বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে পদার্থবিজ্ঞান নিয়ে অথবা ফলিত পদার্থবিজ্ঞান নিয়ে। কোনো শিক্ষার্থী এই যে আমি যে সাবজেক্টগুলোর নাম বললাম, এই সকল সাবজেক্টে প্রথম কাজ হচ্ছে একজন শিক্ষার্থীর
একাডেমিক রেজাল্ট ভালো করতে হবে, অর্থাৎ অনার্সে ভালো রেজাল্ট করতে হবে, ফার্স্ট ক্লাস পেতে হবে। কারণ ওই শিক্ষার্থীর স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাওয়ার একটা টার্গেট থাকতে হবে, দেশের বাইরের ইউনিভার্সিটিতে পড়তে হবে। এবং দেশের বাইরের ইউনিভার্সিটিতে যদি কোনো শিক্ষার্থীর টার্গেট থাকে যে আমি বাইরে স্কলারশিপ নিয়ে ভর্তি হব, তাহলে অবশ্যই অনার্সে ভালো রেজাল্ট করতে হবে, তাহলে মাস্টার্সটা বাইরে গিয়ে করা যাবে। কোন ইউনিভার্সিটিতে মাস্টার্স করা যাবে সেটা আমি বলছি, তার আগে বলি বাইরে, দেশের বাইরে পড়তে হলে অনেক টাকা থাকতে হয়, বিষয়টি এরকম নয়, তবে অনেক ভালো রেজাল্ট হতে হয়। গরিব মানুষের সন্তানও দেশের বাইরে গিয়ে পড়তে পারে, কারণ ওই যে স্কলারশিপ, একেবারে ফুল ব্রাইট স্কলারশিপ যদি কোনো শিক্ষার্থী পায়, অর্থাৎ শতভাগ বৃত্তি যদি পায়, তাহলে সেই শিক্ষার্থীর কিন্তু খুব বেশি টাকা বিদেশের মাটিতে খরচ হয় না, এবং বিদেশের মাটিতে পার্ট টাইম কাজ করেও পড়াশোনার সুযোগ থাকে। কাজেই দেশের বাইরে স্কলারশিপ যদি তুমি নিতে চাও, প্রথম কথা হচ্ছে তোমাকে একাডেমিক রেজাল্ট ভালো করতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে ইংরেজিতে ভালো হতে হবে। কেননা একজন পরমাণু বিজ্ঞানীর শিক্ষার্থীকে অবশ্যই প্রচুর 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 পরিমাণে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, অ্যাসাইনমেন্ট করতে হয়, গবেষণা করতে হয়, এবং পুরোটাই ইংলিশে করতে হয়। যে কারণে ইংলিশ স্পিকিং এবং রাইটিং, বিশেষ করে স্পিকিং এর চেয়েও রাইটিং বা রাইটিং এর চেয়েও স্পিকিং, মানে কোনোটার চেয়ে কমা হলে হবে না, মানে দুটার সমান পারদর্শী হতে হবে। আর এ কারণে অবশ্যই ক্লাস 9 থেকেই এই বিষয়টা মাথায় নিতে হবে যে একজন শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজিতে ভালো হতে হবে। এবার আসি দেশের বাইরে কোন ইউনিভার্সিটিগুলা স্কলারশিপ দেয়। এইটা হচ্ছে প্রথম কথা হচ্ছে, পরমাণু বিজ্ঞানী যারা হয় তারা দিনের মধ্যে অন্তত অনার্স লেভেলে এসে দিনের মধ্যে অন্তত প্রতিদিন যে ইউনিভার্সিটি বা যে ওয়েবসাইটগুলো ভিজিট করে সেটা হচ্ছে অবশ্যই যুক্তরাষ্ট্রের MIT ইউনিভার্সিটি। এইটাকে পৃথিবীর নাম্বার 1 ইউনিভার্সিটি অনেকে বলে। এবং দ্বিতীয় যে ইউনিভার্সিটির কথা আমি বলবো সেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, এবং থার্ড যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা হচ্ছে রাশিয়ার মস্কো ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ইনস্টিটিউট। এবং এই ইউনিভার্সিটিটি আমার মতে সবচেয়ে বেস্ট হবে পরমাণু বিজ্ঞানী যদি কেউ হতে চাই সেটা, কারণ এই ইউনিভার্সিটিটা স্পেশালি এটা আসলে পড়ায় ভালো। পরমাণু বিজ্ঞানী যদি কোনো শিক্ষার্থী হতে চায় তাহলে আমি প্রথম পরামর্শ দেব রাশিয়ার এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে। এছাড়াও আরো বড় একটি অপরচুনিটি আছে শিক্ষার্থীদের জন্য, সেটা হচ্ছে IAEA অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এই সংস্থাটি আসলে পুরো পৃথিবীর পরমাণুর বিষয়টা নিয়ন্ত্রণ করে। কোন দেশ পরমাণু দিয়ে বিদ্যুৎ বানাবে, কোন দেশ পরমাণু নিয়ে অস্ত্র বানাচ্ছে, পারমাণবিক অন্য কিছু বানাচ্ছে, এই বিষয়গুলো বা বানাতে পারবে কিনা বা কতটুকু পারছে না পারছে, পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে হচ্ছে IAEA। এবং শিক্ষার্থীদের জন্য বড় সুখবর হচ্ছে এই IAEA এই সংস্থাটি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর স্কলারশিপ দেয়, ফেলোশিপ দেয়, অনার্সের পরে মাস্টার্সের ক্ষেত্রে, বিশেষ করে মাস্টার্সের ক্ষেত্রে ফেলোশিপ যদি IAEA থেকে কোনো শিক্ষার্থী পায় তাহলে ওই শিক্ষার্থীর জীবনে আর কিছু লাগবে না আমার মতে। কারণ ওই শিক্ষার্থী আসলে অটোমেটিকই একটা গণ্ডির মধ্যে, একটা জালের মধ্যে প্রবেশ করলো, এবং সে তার যে ভবিষ্যৎটা, তার ভবিষ্যৎটা খুবই ভালো হলো। বাংলাদেশেও একটি পরমাণু শক্তি কমিশন রয়েছে সরকারি, এখানে কিন্তু গবেষণার সুযোগ রয়েছে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি চায় যে মাস্টার্স করার পর আমি এখানে উচ্চতর গবেষণা করব, আমি বলছি উচ্চতর গবেষণা, PhD করার কথা বলছি, PhD যদি কোনো শিক্ষার্থী করতে চায় তাহলে কিন্তু এখানেও করতে পারে, ঢাকা ইউনিভার্সিটিতেও করতে পারে। এছাড়াও আরও যে দেশের বাইরে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এই সংক্রান্ত, সেই সকল ইউনিভার্সিটিগুলোতে PhD করতে পারে। PhD লেভেল থেকেই আসলে একজন শিক্ষার্থীর বিজ্ঞানী হিসেবে যাত্রা শুরু হয়। অর্থাৎ PhD মানেই কিন্তু গবেষণা, উচ্চতর গবেষণা। PhD মানে কি? PhD মানে ডক্টর অফ ফিলোসফি, ফিলোসফি মানে দর্শন। আমি দর্শন নিয়ে আলাদা ভিডিও করব, শুধুমাত্র এতটুকু বলছি যে দর্শনটা কি। দর্শনটা হচ্ছে যে কোনো বিষয়ের শেকড়, উৎপত্তি, সেইটাকে বলা হয় দর্শন। অর্থাৎ এই যে ব্যক্তি PhD করে সে আসলে পরমাণু বিজ্ঞানী হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা সেদিন থেকেই শুরু হয়।
অর্থাৎ পিএইচডিটা হচ্ছে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখন কোনো শিক্ষার্থী যদি উচ্চতর গবেষণা শেষ করে, সে যদি দেশের বাইরের কোনো ইউনিভার্সিটিতে শেষ করে, তাহলে যদি ভালো রেজাল্ট করে তাহলে ওই ইউনিভার্সিটিতেই সে চাকরি পাবে, অথবা ওই রাষ্ট্রের, যদি রাশিয়াতে হয়, রাশিয়া আমরা জানি সবাই পারমাণবিক শক্তিধর দেশ, রাশিয়ার ইউনিভার্সিটিতে যদি কোনো শিক্ষার্থী চান্স পায় তাহলে রাশিয়ার সরকারই যদি তাকে নিয়ে নিবে যদি সে ভালো রেজাল্ট করে, তার চাকরি ভবিষ্যৎ এটা মানে তার কোনো চিন্তায় করার দরকার নেই। একইভাবে ইউএস এর ক্ষেত্রেও, আমেরিকার ক্ষেত্রেও তাই। বাংলাদেশের ক্ষেত্রে যারা বাংলাদেশে পড়াশোনা করবে, বাংলাদেশে ডক্টরেট করবে, বাংলাদেশে যারা সবকিছু করবে, তাহলে বাংলাদেশে চাকরিটা পাওয়া যাবে কোথায়? বাংলাদেশেও চাকরি রয়েছে, এবং এই ধরনের চাকরি এগুলো কিন্তু টেকনিক্যাল চাকরি। আপনি বলতে পারেন যে বিসিএস, আমাদের সমাজ আসলে বিসিএস করে, কিন্তু বিসিএস এর চেয়েও অনেক বড় বড় চাকরি রয়েছে। আমি ধারাবাহিকভাবে এই ধরনের ভিডিও আমি করতে থাকবো, তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। প্রথমত বলছি যে চাকরি পাওয়া যাবে কোথায়? চাকরি পাওয়া যাবে আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে চাকরি পাওয়া যাবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা করেছে রাশিয়া, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এজন্যই আমি বললাম, বেশি পরামর্শ দিলাম যে কোনো শিক্ষার্থী যদি পরমাণু বিজ্ঞানী হতে চায় তাহলে তার রাশিয়াতে পড়তে যাওয়া উচিত, এই কারণে যে আমাদের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে অলরেডি রাশিয়া পারমাণবিক বিষয় নিয়ে কাজ করছে। তাই কাজেই কোনো শিক্ষার্থী যদি রাশিয়া গিয়ে পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, তাহলে বাংলাদেশে তার চাকরি সহজ হবে আমার কাছে মনে হয়। কারণ আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে যেটা আছে সেটার কিন্তু বিদ্যুৎ উৎপাদন অলরেডি শুরু হয়েছে, এবং ভবিষ্যতে এই ধরনের বিদ্যুৎ চুল্লি, বিদ্যুৎ কেন্দ্র আরো বাড়বে। শুধু বিদ্যুৎ কেন্দ্রই নয়, শুধু বিদ্যুৎ কেন্দ্রেই যে চাকরি পাওয়া যাবে বিষয়টি এরকম নয়। চাকরি পাওয়া যাবে মেডিকেলেও, চিকিৎসা। আমরা অনেকেই জানি না যে পারমাণবিক চিকিৎসা কেন্দ্র বাংলাদেশে রয়েছে, যেগুলা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে, ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়। আর এ কারণেই যারা ক্যান্সারের রোগী তারা কিন্তু তাদের থেরাপি দিতে বিভিন্ন যে চিকিৎসা কেন্দ্র রয়েছে, পারমাণবিক চিকিৎসা কেন্দ্র, সেখানে কিন্তু থেরাপি দেয়। আমি এক কথাই বলছি যে একজন পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের যে সংস্থাগুলো চাকরি পাবে সেটা হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, এবং এখানে গবেষক হিসেবে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও পরমাণু বিজ্ঞানী, রেডিয়েশন সেফটি অফিসার, নিউক্লিয়ার ফিজিস্ট হিসেবেও এখানে চাকরিতে প্রবেশের সুযোগ রয়েছে। এছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার, সেফটি অফিসার এবং অপারেশনাল স্টাফ হিসেবেও চাকরিতে প্রবেশের সুযোগ রয়েছে। এছাড়াও পারমাণবিক কৃষি গবেষণা কেন্দ্র, যেটা ময়মনসিংহে অবস্থিত, এবং সেখানে কিন্তু পরমাণু কৃষি বিজ্ঞানী হিসেবে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও জাতীয় নিউক্লিয়ার মেডিসিন আল্ট্রাসাউন্ড ইনস্টিটিউট যেটি রয়েছে সেখানেও চাকরি পাওয়ার সুযোগ রয়েছে মেডিকেল ফিজিস্ট এবং রেডিয়েশন টেকনোলজিস্ট হিসেবে। এছাড়াও সাভারের ARE এই সংস্থায় চাকরি পাওয়ার সুযোগ রয়েছে পারমাণবিক গবেষণাগার, যেটি এখানে গবেষক এবং উন্নয়ন প্রকল্পে বিভিন্ন নিয়োগ হয়, রিসার্চ সায়েন্টিস্ট এবং টেকনিক্যাল অফিসার হিসেবে এখানে চাকরিতে প্রবেশের সুযোগ রয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে, গবেষক হিসেবেও প্রবেশের সুযোগ রয়েছে। শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, বুয়েট, চুয়েট, রুয়েট এই ধরনের যে প্রকৌশল ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রিসার্চ অ্যাসোসিয়েট বা পিএইচডি ফেলো, ল্যাব সুপারভাইজার এই পদগুলোতে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। চিকিৎসা এবং স্বাস্থ্য খাত যদি বলি, নিউক্লিয়ার মেডিসিন হসপিটাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট সেই জায়গাতে রয়েছে। এছাড়াও প্রাইভেট হসপিটাল যেগুলো রয়েছে সেই সকল জায়গাতেও কিন্তু পরমাণু বিজ্ঞানী যারা আছেন তারা চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও চাকরির সুযোগ রয়েছে আমাদের যে সামরিক বাহিনী রয়েছে, অর্থাৎ আর্মি, নেভি এবং এয়ারফোর্স, সেখানেও কিন্তু গবেষক হিসেবে, পরমাণু বিজ্ঞানী হিসেবে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে একজন শিক্ষার্থী নিশ্চয়ই উপকৃত হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, তাহলে অন্য শিক্ষার্থীরাও এই বিষয়টা ক্লিয়ার একটা ধারণা পাবে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো চান তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাতে পারেন, কিংবা কি ধরনের ভিডিও চান, কোন সাবজেক্টে পড়লে কি হতে চায় বা আপনি কি হতে চান সেই বিষয়টা কমেন্টে জানান। আমি আপনাদের জানিয়ে দেব যে আপনি যেটা হতে চান সেটা হওয়ার ক্ষেত্রে এই সাবজেক্টে পড়তে হবে, অনার্সে এই রেজাল্ট থাকতে হবে, এসএসসিতে এই রেজাল্ট থাকতে হবে, পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো।